শুরু করছি বাংলা সাম্মানিক তৃতীয় ষান্মাসিকের ক্লাস। আগের ক্লাসগুলোতে আমরা অনুপ্রাস অলঙ্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। আমাদের এখনকার আলোচ্য হবে যমক অলঙ্কার। অনুপ্রাসের মতোই এটিও শব্দালঙ্কারের একটি প্রকারভেদ। তবে অনুপ্রাসের সঙ্গে এর পার্থক্য লক্ষ্য করব আমরা দুটো জায়গায়। এক, অনুপ্রাসে ব্যঞ্জনধ্বনি যে গুরুত্ব পায় স্বরধ্বনি সেই গুরুত্ব পায় না। অন্তানুপ্রাসে খানিকটা পায়, অন্যান্য অনুপ্রাসে পায় না। যমকে ব্যঞ্জনধ্বনির সঙ্গে সঙ্গে স্বরধ্বনিও গুরুত্ব পায়। আরও একটা ব্যাপার আমরা লক্ষ্য করব যখন যমকের উদাহরণগুলো নেব। অনুপ্রাসে যেমন ধ্বনির যে ঝংকার, যে মাধুর্য, সেটাই অলঙ্কারের কারণ বা হেতু। যমকে কিন্তু ধ্বনির সমষ্টির যে অর্থের ব্যাপারটা থাকে সেটা এসে যাচ্ছে অনেকখানি। যাই হোক, এবারে আমরা যমকের সংজ্ঞাটা দেখে নিচ্ছি। দুই বা তার বেশি ব্যঞ্জনবর্ণ স্বরধ্বনি সমেত নির্দিষ্ট ক্রমে সার্থক বা নিরর্থকভাবে ব্যবহৃত হলে যমক অলঙ্কার হয়। লক্ষ্য করার ব্যাপার, এখানে কিন্তু এক ব্যঞ্জনবর্ণে অলঙ্কার হচ্ছে না, যেটা অনুপ্রাসে হচ্ছিল। এখানে দুই বা তার বেশি ব্যঞ্জনবর্ণ প্রয়োজন এবং খুব স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে স্বরধ্বনি সমেত, অর্থাৎ এক জায়গায় যে স্বরধ্বনি আছে আরেক জায়গাতেও সেই স্বরধ্বনি থাকবে। আরও যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট ক্রমে, অর্থাৎ যে ব্যঞ্জনধ্বনিগুলো আছে সেগুলো প্রথম উচ্চারিত স্থানে এবং পরের উচ্চারিত স্থানে একই ক্রমে থাকবে। অনুপ্রাসের কোনো কোনো প্রকারভেদে আমরা দেখেছি যে ক্রমটা নাও থাকতে পারে। আমরা স্বরূপ সাদৃশ্যের কথা বলেছি। স্বরূপানুসারে যদি উচ্চারিত হয় একই ধ্বনিগুচ্ছ তাহলেও সেটা অলঙ্কার, অনুপ্রাস অলঙ্কার। এখানে যমকে কিন্তু সেই ব্যাপারটা নেই। এখানে স্বরধ্বনি সমেত হতে হবে এবং নির্দিষ্ট ক্রমে হতে হবে। এবং তারপরে কি বলা হচ্ছে? সার্থক বা নিরর্থক। শুধুই সার্থক এই কথাটা বলা হচ্ছে না, নিরর্থকও থাকছে সঙ্গে, কিন্তু সার্থক এই ব্যাপারটা এসে যাচ্ছে। সার্থক অর্থাৎ অর্থযুক্ত, অর্থ সমেত, অর্থ আছে এমন। তাহলে এই এতগুলো জায়গায় কিন্তু যমক অনুপ্রাস থেকে স্বতন্ত্র। যাই হোক, অনুপ্রাস থেকে স্বতন্ত্র সেইটা জানা তো প্রয়োজন আছে তো বটেই, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যমক ব্যাপারটাকে আমাদের জানা। এই যে সংজ্ঞার মধ্যে যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা দেখলাম সেইগুলো এবার আমরা দেখে নেব উদাহরণ নিয়ে নিয়ে। একটা উদাহরণ নেওয়া যাক। ভারত ভারত খ্যাত আপনার গুণে। ভারত ভারত খ্যাত যখন বলছি তখন ভারত এই ধ্বনিগুচ্ছ দুবার উচ্চারিত হচ্ছে এবং লক্ষ্য করার বিষয় যে একই স্বরধ্বনি সমেত প্রথম ভারতেও ভয়ের সঙ্গে আ, রয়ের সঙ্গে অ এবং তয়ের সঙ্গে অ যুক্ত আছে। যদিও অন্ত অ আমরা উচ্চারণ করি না বেশিরভাগ সময়, বাংলায় অনেক সময়ই করি না, সেজন্য ভারত উচ্চারণ করি, তয়ের সঙ্গে অটা উচ্চারণ করি না, কিন্তু আসলে এর ভিত্তিটা কিন্তু ওই রকম, ভারত। আবার পরের ভারতেও তাই, ভারত। এই যে একই ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি সমেত আ ও অ, এই একই স্বরধ্বনি সমেত নির্দিষ্ট ক্রমে, প্রথম ভারতেও প্রথমে ভ, তারপরে র, তারপরে ত, পরের ভারতেও তাই, প্রথমে ভ, তারপরে র, তারপরে ত। এই রকমটা হচ্ছে আমাদের এই যমক অলঙ্কারে। এবং এই যে উদাহরণটি, এটাতে আমরা দেখছি যে প্রথম ভারত এবং দ্বিতীয় ভারত দুটোরই কিন্তু অর্থটাও কাজ করছে এখানে। প্রথম ভারত কবি ভারতচন্দ্র, দ্বিতীয় ভারত ভারত নামক দেশ। কবি ভারতচন্দ্র
ভারত নামক দেশে খ্যাত আপনার গুণে, অর্থাৎ নিজের গুণে, মানে তার কবিত্বের গুণে। তাহলে অলংকার এখানে যমক। এরকম আরো একটা দুটা উদাহরণ আমরা শুনে নিচ্ছি। যেমন পাইয়া চরণ তরি, তরি ভবে আশা। গুরুর চরণ তরি বা ইষ্ট দেবতার চরণ তরি, মানে চরণ রূপ তরি অর্থাৎ নৌকা পেয়ে ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হবে এরকম আশা করছে ভক্ত। তাহলে চরণ তরি, এই যে তরি এটা হচ্ছে নৌকো এই অর্থে, আর তরি মানে উত্তীর্ণ হই। তরি তরি, ত র ত র, স্বরধ্বনিগুলো হচ্ছে অ ই অ ই, স্বরধ্বনি সমেত ব্যঞ্জনগুচ্ছ উচ্চারিত হচ্ছে নির্দিষ্ট ক্রমে। প্রথমটাতেও ত আগে র পরে, পরেরটাতেও ত আগে র পরে, এবং দুটো স্বতন্ত্র অর্থ রয়েছে দুটো তরির। অলংকার যমক। আরেকটা উদাহরণ নেওয়া যাক। আট পনে আধশের কিনিয়াছি চিনি, অন্য লোকে ভুরা দেয় ভাগ্যে আমি চিনি। এই যে আমরা ভারতচন্দ্রের কথা বলছিলাম একটু আগে, সেই ভারতচন্দ্রের কাব্যের একটা অংশ এটা। আট পনে আধশের কিনিয়াছি চিনি। একজনকে জিনিসপত্র কিনতে দিয়েছিলেন এক ভদ্রলোক, তো যিনি কিনে এনেছেন তিনি নিজের বাহাদুরিটা নিচ্ছেন এইভাবে যে আট পনে আধশের কিনিয়াছি চিনি, 8 পন পয়সা দিয়ে আমি আধশের চিনি কিনে এনেছি, এবং খুব ভালো চিনি কিনে এনেছি। কীরকম? অন্য লোকে ভুরা দেয় ভাগ্যে আমি চিনি। অন্য কেউ কিনতে গেলে চিনির মধ্যে বালি মিশিয়ে দিত, আমি চিনি খুব ভালো চিনি, তাই আমাকে ঠকাতে পারিনি, কাজে আমাকে দিয়ে বাজার করিয়ে তোমার বেশ ভালোই হলো, আমি তোমাকে ভালো জিনিস কিনে এনে দিলাম এবং বেশ সস্তায় 8 পনে এনে দিলাম, তার থেকে বেশি নয়। তাহলে 8 পনে আধশের কিনিয়াছি চিনি, প্রথম পংক্তির শেষে যে চিনি সেটি হচ্ছে একটা মিষ্ট দ্রব্য বস্তু। আর অন্য লোকে ভুরা দেয় ভাগ্যে আমি চিনি, এই চিনিটা হচ্ছে জানি এই অর্থে, জানা বোঝা এই অর্থে। তাহলে প্রথম চরণের শেষে রয়েছে চিনি বস্তু, দ্বিতীয় চরণের শেষে চিনি একটা দক্ষতা বলা যাক, প্রথম চরণের শেষেও চ আর ন, চ আগে ন পরে, দ্বিতীয় চরণের শেষে চ আগে ন পরে, প্রথম চরণেও চয়ের সঙ্গে ই ধ্বনি, নয়ের সঙ্গে ই ধ্বনি, দ্বিতীয় চরণেও চয়ের সঙ্গে ই ধ্বনি, নয়ের সঙ্গে ই ধ্বনি, অর্থাৎ ওই স্বরধ্বনি সমেত নির্দিষ্ট ক্রমে উচ্চারিত হওয়ার ব্যাপারটা আমরা পাচ্ছি। তাহলে অলংকার হচ্ছে যমক। এইবার লক্ষ্য করো, এই যে 3টে উদাহরণ আমরা নিলাম, এর মধ্যে ভারত ভারত খ্যাত আপনার গুণে, এখানে ভারত ভারতে যে যমকটা হয়েছে সেটা রয়েছে চরণের শুরুতে, এটাকে অলংকারিকেরা বলছেন আদ্য যমক। পাইয়া চরণ তরি, তরি ভবে আশা, এখানে যে তরি এবং তরি দুই তরিতে যে যমক হয়েছে সেটা রয়েছে চরণের মাঝখানে, অলংকারিক এটাকে বলছেন মধ্য যমক। আর 8 পনে আধশের কিনিয়াছি চিনি, অন্য লোকে ভুরা দেয় ভাগ্যে আমি চিনি, এটা 2 চরণের অলংকার, দুটোতেই চরণের শেষে চিনি রয়েছে, অলংকারিক একে বলছেন অন্তযমক। অর্থাৎ আদ্য মধ্য অন্ত 3 রকমের যমক আমরা পেয়ে যাচ্ছি। এবং আরেকটা উদাহরণ বলছি এখন, খুব সুন্দর একটা উদাহরণ। কান্তার কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্তার আমোদ পূর্ণ কান্ত সহকারে। প্রথম চরণেও পরপর শব্দগুলো কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, দ্বিতীয় চরণেও পরপর শব্দগুলো কান্তার আমোদ পূর্ণ কান্ত সহকারে, অর্থাৎ একই শব্দ প্রথম চরণে এবং দ্বিতীয় চরণে একই ক্রমে আছে, কিন্তু অর্থটা আলাদা। প্রথম চরণের কান্তার অর্থ বনভূমি, দ্বিতীয় চরণের
কান্তার অর্থাৎ কান্তার সঙ্গে কান্তা এই শব্দটির সঙ্গে ষষ্ঠী বিভক্তির র যুক্ত হয়ে কান্তার হয়েছে। প্রথম চরণে আমোদপূর্ণ মানে সৌরভে পূর্ণ এক শব্দ সমাস করে এক শব্দ হয়েছে। দ্বিতীয় চরণে আমোদ পূর্ণ আলাদা আলাদা শব্দ, আমোদ অর্থাৎ আনন্দ পূর্ণ হয়েছে। প্রথম চরণে কান্ত বসন্তকাল, দ্বিতীয় চরণে কান্ত প্রিয় বা দ্বৈত। প্রথম চরণে সহকারে সমাগমে মানে বসন্ত সমাগমে, দ্বিতীয় চরণে সহকারে মানে সঙ্গে প্রিয় সঙ্গে বা দ্বৈত সঙ্গে। অর্থাৎ পুরো চরণটার প্রথমটার অর্থ হচ্ছে যে বনভূমি বসন্ত সমাগমে সৌরভে পূর্ণ হয়েছে। দ্বিতীয় চরণের পুরোটার অর্থ হলো প্রিয়ার আনন্দ পূর্ণ হয়েছে প্রিয় সঙ্গে। তাহলে প্রথম চরণের এবং দ্বিতীয় চরণের প্রতিটা শব্দ মিলে মিলে যাচ্ছে উচ্চারণের দিক থেকে, আর অর্থটা আলাদা আলাদা। প্রতিটা শব্দ অর্থাৎ সবগুলো শব্দ মিলে মিলে যাচ্ছে বলে অলঙ্কার এখানে সর্বজমক। এখানে শেষ করছি এখনকার আলোচনা। এরপরে আমরা যমকের অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করব।